আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ট্রিটমেন্ট। অর্থাৎ কি, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হচ্ছে চেস্ট পেন, মানে বুকে যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডে যখন ব্যথা হয় অনেকেরই, ঠিক আছে, সেই ব্যথাটা কেন হয়, লক্ষণ কী কী আছে, এটাকে ডায়াগনস্টিক কীভাবে করব যেটা হৃৎপিণ্ডেরই ব্যথা মানে অ্যাঞ্জাইনা পেক্টোরিস হয়েছে, এবং এটার প্রপার ট্রিটমেন্ট কী আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা জানবো যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস জিনিসটা কী। তাহলে অ্যাঞ্জাইনা পেক্টোরিস যে আছে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইজ এ চেস্ট পেন। অ্যাঞ্জাইনা পেক্টোরিস কি একটা চেস্ট পেন অথবা কি ডিসকমফোর্ট দ্যাট অকার্স হোয়েন এ পার্ট অফ ইউর হার্ট ডাজ নট গেট ইনাফ ব্লাড আর অক্সিজেন। কী বলছে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হচ্ছে এক ধরনের বুকের ব্যথা, ঠিক আছে, যেটা কেন হয়, এটা হয় যে আমাদের হার্টের ভিতরে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে ব্লাড এবং অক্সিজেনের সাপ্লাই হয় না। এক কথার অর্থ কি, যে আমাদের এই অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যাপার, ঠিক আছে। অক্সিজেন ডিমান্ড এবং সাপ্লাই, অক্সিজেনের ডিমান্ড বেশি আছে কিন্তু সাপ্লাই কম আছে, ঠিক আছে, তখনই অ্যাঞ্জাইনা পেক্টোরিস হবে। তো একটু যদি ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইজ এ রেজাল্ট অফ মায়োকার্ডিয়াল ইসচেমিয়া, ঠিক আছে, কজড বাই অ্যান ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল ব্লাড সাপ্লাই অ্যান্ড অক্সিজেন ডিমান্ড। কথাটার অর্থ হচ্ছে কি, যে আমাদের হার্ট যে আছে, হার্টের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনের সাপ্লাই কম আছে, ঠিক আছে, বাট ডিমান্ড বেশি আছে, যার ফলে কি হয়, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়, যার রেজাল্ট স্বরূপ অ্যাঞ্জাইনা পেক্টোরিস হয়, মানে কি চেস্ট পেন হয়, ঠিক আছে। এরপর আমরা দেখব যে টাইপস অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস, ক ধরনের অ্যাঞ্জাইনা পেক্টোরিস হয়, ঠিক আছে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস মেনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল অ্যাঞ্জাইনা পেক্টোরিস, ঠিক আছে, মানে যেটা নর্মাল, মানে নর্মাল। একটা হয় স্টেবল অ্যাঞ্জাইনা, একটা হয় আনস্টেবল এঞ্জাইনা, আর একটা হচ্ছে ভেরিয়েন্ট এঞ্জাইনা, যেটাকে কি আমরা বলি প্রিঞ্জ মেটাল এঞ্জাইনা, ঠিক আছে। তো স্টেবলটা কি, স্টেবলটা হচ্ছে আমাদের গিয়ে যে নর্মাল কোনো একটা সময় উঠবে, যদি আমরা এক্সারসাইজ করি, ঠিক আছে, রানিং দৌড়াদৌড়ি করি, ঠিক সেই টাইমে হবে। আনস্টেবলটা কি, যখন তখন হয়ে যাবে, আমরা বসে আছি, ঠিক আছে, রেস্ট করছি, সেই টাইমে হয়ে যাবে। আর ভেরিয়েন্টটা কি, ভেরিয়েন্টটা আননেসেসারি দেখা দেবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ভেরিয়েন্ট এঞ্জাইনা। এরপরে হচ্ছে কি কজেস অফ অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা কেন হয়। অ্যাঞ্জাইনার মেন কারণ হচ্ছে কি, মেন কমন কজ হচ্ছে কোরোনারি আর্টারি ডিজিজ, ঠিক আছে, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, সেটা হচ্ছে মেন কারণ। এখানে কি হয়, হ্যাপেন্স প্লেগ, ঠিক আছে, প্লেগ হচ্ছে কি ফ্যাটি মেটেরিয়ালস, মানে এই যে ব্লাড ভেসেলসগুলো আছে এখানে কি ফ্যাটি মেটেরিয়াল জমাট বাঁধা দেয়, ঠিক আছে, জমাট বেঁধে 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 ব্লাডটা যেতে বাধা সৃষ্টি করে, ঠিক আছে, এবং বিল্ড আপ ইয়োর আর্টারিস, যেটা কি ফ্যাটি বা প্লেগ বিল্ড আপ করে, কজ দ্যাম ন্যারো অ্যান্ড স্টিফিন, ঠিক আছে। এই যে ব্লাড ভেসেলসটা আছে, সেই ব্লাড ভেসেলসটাতে যদি কোনো কিছু জমা হয়ে যায় তাহলে ব্লাড ভেসেলসটা আমাদের কি ন্যারো হয়ে যাবে, তাহলে ব্লাডটা কম যাবে, তাহলে ইট ইজ মেক হার্ডার টু ব্লাড রিচ ইয়োর হার্ট, তাহলে কি ব্লাডটা কম পৌঁছাবে আমাদের হার্টে, যে হৃৎপিণ্ড আছে সেখানে কম পৌঁছাবে, যার ফলে কি অ্যাঞ্জাইনা পেক্টোরিস দেখা দেয়। এরপরে আমরা জানবো যদি কারো এনজাইনা হয় তাহলে সিমটম কী কী দেখা দেবে, মানে লক্ষণ কী কী হবে, ঠিক আছে। তো মেন যে লক্ষণ দেখা দেবে সেটা হচ্ছে কি চেস্ট পেন করবে, যে বুকে ব্যথা করবে, ঠিক আছে, এবং কী হবে, টাইটনেস দেখা দেবে, হেভিনেস আর প্রেসার ফিল হবে, মনে হচ্ছে বুকটা কিছু আঁকড়ে ধরে আছে, ভারী ভারী ফিল হচ্ছে, এগুলো হবে, ঠিক আছে। লাইট হেডেডনেস, ঠিক আছে, যে হালকা হালকা মাথা ঝিনঝিন করে থাকবে, মাথা ব্যথা ধরে থাকবে, মাথা ধরে থাকবে, এরকম হচ্ছে ব্যাপার। তারপরে কি রেডিয়েটিং পেন, যে এই ব্যথাটা বুকে থেকে করতে করতে কাঁধ পর্যন্ত যায়, ঠিক আছে, আর্ম মানে বাহু পর্যন্ত যায়, নেক গলা পর্যন্ত যায়, ঠিক আছে, জ পর্যন্ত যায়, শোল্ডার ব্যাক এগুলো পর্যন্ত যায়। কারো কারো আবার ভমিটিং দেখা দেয়, ঠিক আছে, ডিফিকাল্টি ইন ব্রিদিং শ্বাসকষ্ট হয়, পার্সপিরেশন হয় মানে কি ঘাম বেরিয়ে আসে, শর্টনেস অফ ব্রিথ, এটা বললাম যে শ্বাসকষ্ট হয়, পেন তো দেখা দেবে, পেন এবং ডিসকমফোর্ট ইন ইউর চেস্ট, ঠিক আছে, পেন ডিসকমফোর্ট কোথায় কোথায় দেখা দেবে, আর্মে চলে যাবে, ব্যাকে চলে যাবে, শোল্ডারে চলে যাবে, নেকে চলে যাবে, যতে চলে যাবে। আর কি সিক অর ডিজিনেস ইন কি লাইট হেডেড, ঠিক আছে, একটু করে সিক সিক ভাব হবে এবং হালকা মাথা ঝিনঝিন করবে, এই হচ্ছে তোমাদের সিমটম। এরপরে ডায়াগনস্টিক কীভাবে করে অ্যাঞ্জাইনা পেক্টোরিস কি, ডায়াগনস্টিক মেনলি করে কি ইসিজির দ্বারা, ইসিজি অর্থাৎ কি ইলেকট্রোকার্ডিওগ্রামের দ্বারাই কিন্তু করে। এখানে ডাইরেক্টলি লেখা থাকে রিপোর্টে মায়োকার্ডিয়াল, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইসচেমিয়া। এছাড়া এডিশনাল যে টেস্টগুলোর মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে চেস্টের এক্স রে, চেস্ট সিটি স্ক্যান, ঠিক আছে, করোনারি সিটি এনজিওগ্রাফি, কার্ডিয়াক এমআরআই, করোনারি এনজিওগ্রাফি, ঠিক আছে, কিন্তু মেনলি ইসিজি করলেই বোঝা যায়, ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এরপরে হচ্ছে কি আমাদের কী কী ট্রিটমেন্ট চলে, কোন ডক্টরবাবু যদি কোনো কার্ডিওলজিস্ট এই এনজাইনার জন্য যে পেশেন্ট দেখে সেটাকে বলে কার্ডিওলজিস্ট, মানে হার্ট যেহেতু যেহেতু রোগ তো সেহেতু কার্ডিওলজিস্ট। তো প্রথমে যেটা ওষুধ দেয় একটা নাইট্রেট লেখা থাকে, নাইট্রেট ওষুধ কি আইসোসরবাইট ডাইনাইট্রেটের যে 5 mg ট্যাবলেটটা আছে, পপুলার ব্র্যান্ড নেম কি সরবিটেড 5 mg, বা
আইসোরোডিল 5 নামে পাওয়া যায়, মেনলি সরবিটেড 5 পপুলার সব জায়গায় পেয়ে যাবে। তো সেটা এসএল দেওয়া হয়, এসএল মানে হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে কি জিভের নিচে দিতে হয়। এসওএস যখন প্রয়োজন, যখন প্রচুর অ্যাটাক উঠে গেছে, ব্যথা প্রচুর করছে, ঠিক আছে, তো প্রিভেন্ট হার্ট অ্যাটাক করতে, হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে বা হসপিটাল নিয়ে যাওয়ার পর্যন্ত সময়টুকুর জন্য একটা জিভের নিচে সরবিটেড 5 দেওয়া হয়, বা যেটার কম্পোজিশন আছে কি আইসোসরবাইড ডাইনাইট্রেট। এরপরে একটা ট্যাবলেট খেতে বলে, ঠিক আছে, সেটা হচ্ছে কি নাইট্রেটস একটা ট্যাবলেট আছে, ঠিক আছে, নাইট্রেটসের মধ্যে নাইট্রোগ্লিসারিন 2.6 mg, ঠিক আছে, একটা ট্যাবলেট পাওয়া যায় যেটা কি এরকম কৌটাতে আসে। পপুলার ব্র্যান্ড নেম কি জিটিএন সরবিটেড CR260, নাইট্রোলং 2.6, নাইট্রোকন্টিন 2.6, বাকি মোনিট জিটিএন 2.6 এই নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা কি বিডি রেকমেন্ড করে, বিডি রেকমেন্ড কি সকাল 8টার সময় একটা খেতে বলে এবং বিকাল 4টার সময় একটা খেতে বলে, ঠিক আছে। অনেক ডক্টর যদি একদম মাইনর থাকে তখন ওডিও খেতে বলে, দিনে একবার করে খেতে বলে, তখন যে কোনো সকালে বা বিকালে রেকমেন্ড করে। আর যদি বিডি খেতে বলে তাহলে সকাল 8টাতে একটা, 4টাতে একটা। খাওয়ার পরে পেশেন্টকে কি কিছুক্ষণ মিনিমাম 10 to 15 মিনিটস বসে থাকতে বলে, তাতে কোনো মাথাটা তাদের না ঘুরে বা কোনো কিছু না হয়, ঠিক আছে। এরপরে কি, এরপরে অবশ্যই একটা অ্যান্টিপ্লেটলেট ওষুধ দিতে হয়, যেটা কি ব্লাড থিনার হিসাবে যেটা চলে, সেটা হচ্ছে অ্যাসপিরিন 75 mg ট্যাবলেটটা, ঠিক আছে। অ্যাসপিরিন 75 mg যে ট্যাবলেটটা ইকোস্পিরিন 75 নামে পাওয়া যায়, বাকি ডেলিস্পিরিন 75 নামে পাওয়া যায়। এটা কি ওডি খেতে বলে, ওডি মানে হচ্ছে দিনে একবার, এবং নুন মানে বিকালবেলা, এই দুপুরবেলা করে খেতে বলে, ঠিক আছে, দুপুরবেলা করে, দিনে একবার করে দুপুরবেলা করে খেতে বলে। এরপরে আর একটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ রেকমেন্ড করা হয়, সেটা হচ্ছে কি ক্লোপিডোজেরল, ক্লোপিডোজেরল 75 mg যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ক্লোপিটেব নামে পাওয়া যায়, বা ক্লোপিলেট নামে পাওয়া যায়, বা ক্লোপিভাস নামে পাওয়া যায়, বাকি ক্লোপিকার্ড নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটাও দিনে একবার করে খেতে বলে, ওডি, ওডি মানে হচ্ছে দিনে একবার করে। এবার অনেক কোম্পানির কি আছে, অ্যাসপিরিন প্লাস এই তোমার এই ক্লোপিজেরল কম্পোজিশনেই পাওয়া যায়। তো যদি তুমি রেকমেন্ডেশন করে কেউ, কোনো ডক্টর যে দুটো একসাথে রেকমেন্ডেশন করেছে সেটাও চলবে, বা আলাদা আলাদা করে রেকমেন্ডেশন করতে পারে তো চলবে, ঠিক আছে। এরপর যদি পেশেন্টের হাই কোলেস্ট্রল থাকে, মানে ব্লাডের চরব থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা মানে স্টাটিন গ্রুপসের ড্রাগ রেকমেন্ড করা হয়। স্টাটিন গ্রুপসের ড্রাগ এটা হচ্ছে কি হয়তো অ্যাস্টোরবাস্টাটিন 10 mg, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাটোরবা 10 নামে পাওয়া যায়, বা রসুবাস্টাটিন, ঠিক আছে 10, যেটা কি রসুবাস 10 নামে পাওয়া যায়। এই দুটো ট্যাবলেটের মধ্যে যে কোনো একটা ট্যাবলেট হয় অ্যাটোরবাস্টাটিন বা রসুবাস্টাটিন, ঠিক আছে, সেটা কি ওডি রেকমেন্ড করা হয়। ওডি মানে হচ্ছে কি দিনে একবার করে, আর এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে দিনে একবার করে এটা রেকমেন্ড করা হয়, ওই অ্যাটোরবাস্টাটিন বা রসুবাস্টাটিন 10 mg। এরপরে যদি পেশেন্টের হাই বিপি থাকে, ঠিক আছে, হাই বিপি থাকলে কী হবে, হাই বিপি থাকলে এখানে বিটা ব্লকার গ্রুপের ড্রাগ রেকমেন্ড করা হয় ফার্স্ট চয়েস হিসাবে, সেটা হচ্ছে কি মেটোপ্রোলল সাকসিনেট 23.75 mg যে ট্যাবলেটটা আজ পাওয়া যায়, ঠিক আছে, যেটা কি মেটেক্সেল 25 নামে পাওয়া যায়, বাকি সাস্টামেটো 25 নামে পাওয়া যায়, বা এমবেটা এক্সার 25 নামে পাওয়া যায়। সেটা কি ওডি খেতে বলে, ওডি মানে হচ্ছে দিনে একবার করে, আর কি মর্নিংয়ে খেতে বলে, ঠিক আছে, ওডি মর্নিং করে দেওয়া হয়। কিন্তু মেটোপ্রোললের এই সেই হিসাবে যে কোনো বিটা ব্লকার যেরকম কি অ্যাটেনোলল, প্রোপেনোললও ব্যবহার করা যায়, ঠিক আছে, যদি না কমে এটাতে তারপরে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে অ্যামলোডিপিন, নিফেডিপিন এগুলো অ্যাড করা হয়। তবে ফার্স্ট চয়েস হিসাবে বিটা ব্লকারের মেটোপ্রোলল রেকমেন্ডেশন করা হয়। এরপরে আমরা দেখব যদি কোনো এনজাইনার পেশেন্ট কোনো কার্ডিওলজি কোনো ডক্টরের কাছে যেতেন, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী ওষুধ লেখা থাকতো ইঞ্জিনিয়ারের জন্য দিত। প্রথমত বললাম যে আইসোসরবাইড ডাইনাইট্রেট মানে সরবিটেড যে 5 mg ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা কি এসএল মানে সাবলিঙ্গুয়ালি, আর এসওএস লেখা থাকতো, ঠিক আছে, মানে যখন প্রয়োজন তখন, মানে নেবে না রেগুলারলি। নাইট্রোগ্লিসারিন যে ট্যাবলেটটা আছে, নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে, সেটা 2.6, যেটা কি বললাম নাইট্রোলং বা নাইট্রোকন্টিন 2.6 ট্যাবলেটটা, সেটা কি সকালে একটা 8 AM একটা, আর এবং বিকাল 4টায় একটা 4 PM। এবার ব্লাড থিনার হিসাবে যে এই মেডিসিনগুলো লাগা থাকতো এসপ্রিন 75 mg ট্যাবলেট, ঠিক আছে, সেটা ওডি নুন মানে দিনে একবার করে এবং দুপুরবেলা করে। আর কি আরেকটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ বা ব্লাড থিনার, সেটা হচ্ছে কি ক্লোপিডেজেরল 75 mg ট্যাবলেটটা, ঠিক আছে, সেটাও ওডি করে খেতে বলতো, ঠিক আছে। এবার এ দুটো কি অনেক সময় কম্পোজিশন একই, অনেক এই কোম্পানিরই একসাথেই পাওয়া যায়, ঠিক আছে। তো সেটা দেখে নিতে হবে, যদি কম্পোজিশন দেওয়া হয় তাহলে আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই, আর যদি কম্পোজিশন না হয় তাহলে আলাদা আলাদা করে দিতে হবে। যদি পেশেন্টের কি হাই কোলেস্ট্রল থাকে তাহলে অবশ্যই অ্যাটোরোবাস্টাটিন 10 mg বা রসুবাস্টাটিন যে কোনো কিছু একটা ওডিএইচএস মানে দিনে একবার করে, এবং সেটা কি রাতে ঘুমানোর আগে করে নেবে, ঠিক আছে। এরপরে কি যদি প্রেশারের যদি হাই বিপি থাকে মানে হাই ব্লাড প্রেশার আছে, তাহলে কি মেটোপ্রোলল সাকসিনেট 23.75 যেটা মেক্সটেক্সেল 25 নামে পাওয়া যায়, সেটা কি ওডির করে লেখা থাকতো, ওডি মর্নিং করে, ঠিক আছে, মানে সকালবেলা করে। আর এইসব ওষুধ খাচ্ছে তো কিছুদিন পেশেন্টকে পিপিআই রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে। অবশ্যই পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার্স, মানে যেগুলো আমরা অ্যান্টাসিড নামে জানি, যেরকম কি প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, ওমেপ্রাজোল, এইসব ড্রাগগুলো। এবার অনেক সময় কি বললাম যে পেশেন্টের প্রচুর বুকে ব্যথা হলে একটা র্যানোলাজিন বলে ট্যাবলেট পাওয়া যায়, ঠিক আছে, সেটাও কিন্তু এই গ্রুপেরই ড্রাগ, ঠিক আছে, র্যানোলাজিন, র্যানোকার্ড বলে ব্র্যান্ড নেমে পাওয়া যায় র্যানোলাজিন, সেটাও রেকমেন্ড করে থাকে ডক্টররা। এই ছিল তোমাদের অ্যাঞ্জাইনা নিয়ে একটা বিস্তারিত আলোচনা, ঠিক আছে।
আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য এবং মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে ওষুধ নিতে যাবেন না। সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন, ঠিক আছে? যদি আপনার এই পিডিএফগুলো দেখে আমি পড়াই, সেই পিডিএফগুলো নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করতে পারেন, ঠিক আছে? তবে অবশ্যই পেড হিসাবে, মানে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এগুলো, ঠিক আছে? যদি আপনি আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান, আমার এই ক্লাসগুলো নিতে চান, আরও ডিপলিভাবে জানতে চান, ওষুধ বা রোগ নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমার তবুও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনে ক্লাস করার জন্য ইচ্ছা থাকলেও বলতে পারেন, ঠিক আছে? বা আপনি যে কোনো মেডিকেল রিলেটেড সমস্যার জন্য আমাকে টেক্সট করতে পারেন, এটাতে কল করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে আমি নিজের সাধ্য মতো যদি আমি পারি তো সেটা অবশ্যই আপনার শর্ট আউট করার চেষ্টা করি। এবং যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটা কারো প্রয়োজন মনে থাকে তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আপনি যদি এরকম আগামী দিনে আরও এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটাও দাবি রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।